আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি সেই কবিতাটি আধুনিক যুগের অন্যতম একজন খ্যাতনামা কবি অজিত দত্তের লেখা নোঙর। নোঙর কাকে বলে? তোমরা যদি জাহাজ ঘাটে যাও বা কোনো বন্দরে যাও, এমনকি লঞ্চ ইত্যাদি যেখান থেকে ছাড়ে সেখানেও যদি যাও, তাহলে দেখবে যে মোটা শেকল বা মোটা কাছি বা দড়ির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ জাতীয়, যেটা দিয়ে জলের নিচে জাহাজ, নৌকা প্রভৃতি জলযান এদেরকে বেঁধে রাখা হয়। আমি তোমাদের সুবিধের জন্য, বোঝবার সুবিধের জন্য এই অ্যাঙ্কার বা যে নোঙর তার ছবিটা দেখাচ্ছি। দেখো ভালো করে, এই জিনিসটাকে বলা হচ্ছে নোঙর। এবার তাহলে আমরা দেখব যে কবি কি এখানে শুধুই জাহাজ, নৌকা প্রভৃতি বেঁধে রাখবার জন্য যে নোঙর তার কথা বলতে চেয়েছেন? কি বলছেন কবি এখানে? পড়তে আরম্ভ করা যাক। সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এই যে নোঙর কবিতাটি শুরুই করেছেন কবি যেন এক যাত্রার মধ্যে দিয়ে। তিনি যেন যাত্রা করতে চাইছেন কোথাও। কি বলছেন? পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এতড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। কয়েকটা শব্দের অর্থ একটু চট করে বুঝে নি। পাড়ি কথাটার অর্থ হচ্ছে পেরিয়ে যাওয়া, যাত্রা করা। সিন্ধু পার মানে হচ্ছে সমুদ্রের তীর। তট মানে আমরা সবাই জানি কুল, আর কিনার মানে হচ্ছে সীমানা বা সীমা। কবি তাহলে এখানে বলছেন যে তার একটা রোমান্টিক মন আছে। দেখো, কবি কিন্তু একটা জিনিস প্রথমেই বুঝে নিতে হবে, তিনি এখানে শুধু একা তার কথা বলেননি, তার মতো সকল শিল্পী, সকল স্রষ্টার কথা তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন। তাদের মনের যে অপূর্ণতার বেদনা, যে অতৃপ্তি বোধ, সেইটাকেই তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। কবি কি বলছেন? তার রোমান্টিক মন চায় যে দূর সিন্ধু পারে, স্বপ্ন কল্পনায় মোড়া যে অচেনা অজানা অদেখা জগৎটা আছে, সেইখানে পাড়ি দিতে, সেইখানে যেতে। কিন্তু কি করে যাবেন তিনি? তার জীবন নৌকা যে চিরকাল সংসারের ঘাটে নানা দায়িত্ব কর্তব্যের নোঙরে বাঁধা পড়ে আছে। তাহলে বুঝতেই পারছো, একটা রূপক অর্থ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু তরি মানে যে নৌকা, আসলে কবির জীবনটাকে বোঝানো হচ্ছে, জীবন নৌকা। এবং এই যে ঘাট অর্থাৎ কিনা সংসার, ঘাটের সঙ্গে যেরকম কোনো একটা জাহাজ বা নৌকাকে নোঙর দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক সেরকম ভাবেই কবির জীবনটাও সংসারের ঘাটে নানা দায়িত্ব কর্তব্য নামক নোঙর দিয়ে বেঁধে ফেলা হয়েছে। তার ফলে কবি যতই সেই বাঁধন কেটে এগিয়ে যাবার চেষ্টা করুন না কেন, তিনি কিন্তু এগোতে পারছেন না। তার জীবন নৌকা চিরকালের জন্য এই সংসারের ঘাটেই বাঁধা পড়ে থাকে। তাই ইচ্ছে থাকলেও কবির পক্ষে তার সেই স্বপ্ন কল্পনার জগতে যাওয়া সম্ভব হয় না। এই অবস্থায় তার সুদূরের পিয়াসী যে মনটা সারা রাত ধরে আশা, স্বপ্ন, কল্পনার জাল বুনে চললেও তার সচেতন সত্তাটা কিন্তু জানে যে তার জীবন নৌকা দায় দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়েছে। এই নৌকা আর কোনোদিনই এগোবে না। তাই তিনি বলছেন যে মিছে দাঁড় টানা, দাঁড় মানে আমরা জানি নৌকার বৈঠা। তিনি নৌকাটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন, কিন্তু দাঁড় টানাটা বৃথা। কারণ তার রোমান্টিক মন যতই যাই কল্পনা করুক না কেন, তার সচেতন সত্তাটা জানে যে তার জীবন নৌকা চিরকালের জন্য এই সংসারের ঘাটে এই নানা দায়িত্ব কর্তব্যের নোঙরে বাঁধা পড়ে গেছে। তাই যতই তিনি দাঁড় টানুন না কেন, এই নৌকা তো আর কোনোদিনই এগোবে না। এবার কবি কি বলেছেন? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এতড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার আর ভাটা বিপরীত শব্দ দুটো।
জোয়ার ইংলিশে হাই টাইড, ভাটা হচ্ছে লো টাইড। জোয়ার অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদ নদীতে যে জল ফুলে ওঠে, জলস্ফীতি। আর ভাটা ঠিক তার উল্টোটা, এখানেও চন্দ্র সূর্যের কারণে নদী বা সমুদ্রের জলস্ফীতিটার যে হ্রাস বা নেমে যাওয়া, সেটা কি বলা হয় ভাটা। কবি তাহলে এখানে কি বলতে চাইছেন? কবি তো জানেন, তার সচেতন মনটা জানে, তাকে বলে দিয়েছে যে কবির জীবন নৌকা চিরকালের জন্য সংসারের ঘাটে বাঁধা পড়ে গেছে, তাই দাঁড় টানাটা তার বৃথা। এই অবস্থায় কবি জীবনের নানা স্বপ্ন, কল্পনা, ইচ্ছের প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলো তার জীবন তরীকে বাঁধনমুক্ত করতে চেয়ে বারবার সেই তরীতে এসে ধাক্কা মারে, কিন্তু জীবন তরীতে বাঁধা পড়ে গেছে চিরকালের জন্য। তাই এই স্বপ্ন, কল্পনা, ইচ্ছেগুলো যতই ধাক্কা দিক না কেন সেই তরীকে তারা বাঁধনমুক্ত করতে পারে না। তাই ব্যর্থ হয়ে একসময় সেই স্বপ্ন, কল্পনা, ইচ্ছেগুলো আবার সমুদ্রের দিকে ফেরত চলে যায়। জোয়ারে উত্থিত যে স্রোত, জলস্ফীতি, তার মতো কবির মনেও বন্ধনহীন, বাঁধনহারা জীবনের আশা উদ্দাম হয়ে ওঠে, কিন্তু তারপরেই বাস্তব সত্যের অভিঘাত যেন ভাটার শোষণের মতোই তার সমস্ত আশাকে দমিয়ে দেয়। অর্থাৎ মাঝে মাঝে তার মনে জোয়ারের ঢেউয়ের মতোই প্রবল আশা, স্বপ্ন, কল্পনা একেবারে উদ্দাম হয়ে ওঠে বাঁধনহারা জীবনের জন্য, যে সব কিছু বাঁধন ছেড়ে বেরিয়ে যাব আমি। কিন্তু তারপরেই বাস্তব সত্যিটা তাকে মনে করিয়ে দেয় যে তুমি একজন দায়িত্ববান মানুষ, তুমি একজন সংসারী মানুষ, কাজেই সংসারের দায়িত্ব, কর্তব্য তোমাকে পালন করতে হবে। ফলে ভাটার শোষণের মতোই তার সমস্ত আশা দমিয়ে দেয় এই বাস্তব সত্যিটা। এবার কবি কি বলছেন? এবার কবি বলছেন, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তাহলে বাণিজ্য তরী মানে হচ্ছে এমনই নৌকা বা এমনই জাহাজ যেগুলো পণ্যদ্রব্য নিয়ে দূর দূরান্তে সমুদ্রপথে বাণিজ্য করতে যেত। তাহলে তিনিও বাণিজ্য করতে যেতে চেয়েছিলেন। কবি তাহলে কি বলছেন? জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। প্রাচীন বা মধ্যযুগের সদাগরেরা তারা দূর সমুদ্র পাড়ি দিয়ে দূর দূর দেশে বাণিজ্য করতে যেতেন। তেমনি কবিও চেয়েছিলেন যে তার বাণিজ্য তরী, অর্থাৎ তার স্বপ্ন কল্পনায় পূর্ণ সাহিত্য সম্ভার নিয়ে দূর 7 সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলেন, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি অর্জন করতে, কিন্তু পারেননি। কারণ তার জীবনতরী যে সংসারের ঘাটে নানা দায়িত্ব কর্তব্যের নোঙরে চিরকাল বাঁধা পড়ে আছে। তাই যতই তিনি দাঁড় টানুন না কেন, যতই তিনি মাছ তুলে পাল বাঁধুন না কেন, এই সত্যিটাকে তো অস্বীকার করবার উপায় নেই যে নোঙরের কাছি বাঁধা পড়ে গেছে, অর্থাৎ সংসারের ঘাটে তার জীবন নৌকাটা নানা দায়িত্ব কর্তব্যের নোঙর দিয়ে বাঁধা। দুটো টার্ম আমরা পেলাম, একটা হচ্ছে মাস্তুল আর একটা হচ্ছে পাল। মাস্তুল হচ্ছে, দেখবে বড় বড় নৌকা বা আগেকার দিনের যে বড় বড় জাহাজ ছিল সেইগুলোতে কাঠের মোটা মোটা উঁচু উঁচু যে দণ্ড, যার সঙ্গে পাল অর্থাৎ কাপড়ের যে বিশালীকৃতির পর্দাগুলোকে বেঁধে রাখা হতো। যখনই পালে বাতাস লাগতো তখনই সেই নৌকা বা জাহাজ তরতরিয়ে এগিয়ে যেতে পারত। তোমাদের সুবিধের জন্য আমি আবার একটু ছবি দেখাচ্ছি, দেখো ভালো করে। এই যে লম্বা লম্বা দণ্ডগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মাস্তুল, আর তার সঙ্গে বাঁধা এই যে কাপড়গুলো, এইগুলো হচ্ছে পাল। এইগুলোতে হাওয়া লাগলেই পালগুলো ফুলে ওঠে এবং তখন সেই জাহাজ বা নৌকা যেদিকে হাওয়া দিচ্ছে সেই দিকে বইতে আরম্ভ করে। তাহলে কবিও বলছেন যে আমি যতই দাঁড় টানি না কেন, যতই মাস্তুলে পাল বাঁধি না কেন, আমি জানি যে আমার জীবন নৌকা চিরকাল দায়িত্ব কর্তব্যের নোঙরে সংসারের ঘাটের সঙ্গে বাঁধা রয়েছে। এই অবস্থায় কি হচ্ছে? তিনি যতবারই, কবি কি বলছেন, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে,
স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। অর্থাৎ দুটো সত্তা কবির। রোমান্টিক সত্তা চাইছে স্বপ্ন কল্পনার জাল বুনতে, চাইছে এই বাঁধন ছেড়ে মুক্ত হতে, চাইছে সেই অচেনা অজানা জগতে পাড়ি দিতে। আর কবি সচেতন সত্তা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তোমার জীবন নৌকা কিন্তু সংসারের ঘাটে দায়িত্ব কর্তব্যের নোঙরে বাঁধা পড়ে আছে। এই অবস্থায় তিনি যতবারই স্বপ্ন কল্পনার জাল বুনতে চান না কেন, ততবারই গতিশীল জীবন প্রবাহ তার স্থিতিশীলতাকে যেন বিদ্রুপ করে যায়। এই যে বলা হচ্ছে নিস্তব্ধ মুহূর্তগুলো, কবি যখন সংসারে রয়েছেন তখন সেখানে কোনো রকম কোনো ওঠাপড়া নেই, কোনো রোমাঞ্চ নেই, কোনো উত্তেজনা নেই, একই রকম গতানুগতিকভাবে দিনগুলো বয়ে চলেছে। আর আশেপাশের যে রোম্যান্টিকতা, সেইগুলো যেন সেই গতিশীল জীবন প্রবাহ। তাহলে এই গতিশীল জীবন প্রবাহ প্রত্যেকবারই কবির স্থিতিশীলতাকে বিদ্রুপ করে যায়। কখন কখন? যখনই কবি নিজের মতো করে স্বপ্ন কল্পনার জাল বুনতে চান, যে এই জীবন ছেড়ে আমি একদিন বেরিয়ে যেতে পারবো, অচেনা অজানা জগতে পাড়ি দিতে পারবো, যেখানে সবাই আমার সাহিত্যের নাম গান করবে। যতবারই তিনি এটা ভাবেন, ততবারই গতিশীল জীবন প্রবাহ তার স্থিতিশীলতাকে, তার এই বন্দিত্বটাকে যেন ব্যঙ্গ করে যায়। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আগেকার দিনের নাবিকেরা যখন কম্পাস আবিষ্কৃত হয়নি, তখন ধ্রুব তারার দিকে তাকিয়ে তারা দিক ঠিক করতেন। সেই রকমভাবে কবিও বলছেন, আকাশের তারার দিকে চেয়ে তিনি দিকের নিশানা করেন। দূর দেশে পাড়ি দেবার লক্ষ্যে স্থির হয়ে নৌকা বাইতে দাঁড় টানেন, কিন্তু নৌকা তো এগোয় না। তার সচেতন মন যদিও জানে দাঁড় টানাটা নিতান্তই বৃথা, কিন্তু তার রোমান্টিক মন আশা স্বপ্নের জাল বুনেই চলে, তাই তিনিও অবিরাম দাঁড় টানেন। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তাহলে কবি চেয়েছিলেন তার তরি ভরা পণ্য নিয়ে, তার সাহিত্য সম্ভার নিয়ে তিনি সপ্ত সিন্ধু পারে পাড়ি দেবেন, কিন্তু কখন যেন তার অজান্তেই তিনি সংসারের ঘাটে বাঁধা পড়ে গেছেন নানা দায়িত্ব কর্তব্যের নোঙরে। কিন্তু তবুও হাজার হলেও তিনি একজন শিল্পী, একজন কবি, সেই জন্য আশা বা স্বপ্ন দেখা তিনি ছাড়তে পারেন না। আর সেই জন্যেই তিনি তবু দাঁড় টানেন। বাস্তব সচেতনতাটা সত্ত্বেও অচেনা অজানা জগতে হারিয়ে যাবার স্বপ্ন দেখাটা তিনি ছাড়তে পারেন না। তাই তার দাঁড় টেনে যাওয়া, যদিও সবই মিথ্যে, তবুও দাঁড় টেনে যাওয়া। এইভাবেই কবি তার নিজের এবং সকল শিল্পীর মনের যে অপূর্ণতার বেদনা, যে হতাশা, সেটাকেই ফুটিয়ে তুলতে চেয়েছেন। একটা অদ্ভুত সুন্দর কবিতা। একটু ভালো করে দেখে নিও ভিডিওটা, টেক্সটটা ভালো করে পড়ে নিও। তারপর যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি আমার কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করো। আর ক্লাস 9-এর অন্যান্য টপিকের জন্য চ্যানেলে গিয়ে ডেসক্রিপশনের লিঙ্কটা একটু দেখো, সেখানে সব টপিকই দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এভরিবডি।